স্যারের কথা বলতে গিয়ে আমি খুবই ইমোশনাল হয়ে যাই, কারণ প্রচণ্ড ভালোবাসি মানুষটাকে। তনি আমরা তোমার ভিডিওতে বা তোমার সাথে কথা বলে আমরা কথা এই জিনিসগুলো আমরা দেখি। যেমন ধা 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 ক্রাউতে দা গিন্নে দা মে দা দাদি মে দা লেখা দা। নাচ বলতে এখন বেশিরভাগ ওয়েস্টার্ন ডান্স যেরকম জুম্বা, হিপ হপ, এগুলোতেই লোকে যে কোনো বয়সে করছে। আমার গুরু সবসময় বলে নাচ দেখ, যে কোনো ফল নাচ কিন্তু দেখাতেও কিন্তু বিশাল শিক্ষা। তথি 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 তথা। সে আমি শিখতে চাই, আমি আই জাস্ট ওয়ান্ট টু লার্ন, বিকজ দিস কিপস মি এনলাইটেন। বলতে নাচতে আমি না করতে পারি না, মানে গুরু গৃহে গিয়ে তোমাকে ইউ নিড টু নো, ইউ টু সারেন্ডার ইয়োরসেলফ। ইটস আ ভেরি ভেরি এলাবোরেট ডিসক্রিপশন অ্যাবাউট ইউ আমার মনে হয়। ফিরে এলাম আরেকটা নতুন এপিসোড নিয়ে, নতুন একজন গেস্টকে নিয়ে। আজকের আমাদের স্পেশাল গেস্ট হলেন তন্নি চৌধুরী। তন্নিকে আমরা অনেকেই চিনি, খুবই চেনা মুখ আমাদের কলকাতা এবং ইন্টারন্যাশনালে। উনি অনেক গান করেছেন, নাচ করেছেন, অ্যাক্টিং করেছেন, স্পেশালাইজড ইন ডান্সিং, কত্থক ডান্সিং, এবং উনি তালিম নিয়েছেন অনেক বড় বড় গুরুদের কাছ থেকে। শুনবো তন্নিকে। তন্নি, তোমার জার্নিটা তুমি কী করে শুরু করলে? নমস্কার। জার্নিটা আমার 3 বছর বয়স থেকে শুরু। আমি যা হয় ছোটোবেলায় প্রত্যেকটি বাঙালির ঘরেই তো নাচ গান আঁকা, মানে এটা ম্যান্ডেটরি। এবারে পাড়ায় পাড়ায় গান নাচের স্কুল, গানের স্কুল, আঁকার স্কুল, তো মা বাবারা আগে ওইখানে ভর্তি করে। মানে আমাদের যে ছোটোবেলায় যেটা ছিল, এখন তো সব অনলাইন অ্যাক্টিভিটিস, সেটা আলাদা কথা, বাট আমাদের ছোটোবেলাটা যে একটা পাড়ার স্কুল, ইন্ডিয়ান কালচারাল এনসেম্বল আদিত্য মিত্র স্কুলটা ছিল, আমি ওখানেই প্রথমে ভর্তি হই। তো মা আমাকে ওখানে ভর্তি করেন। তার একটু আগে, কিছুদিন আগে, আমার বাড়িতে একজন টিচার আমাকে শেখাতেন, খুবই ছোট বলে মানে আমি কমাপ্রাপ্তি, তার নামটি আমার মনে নেই, কিন্তু যখন আদিত্য কাকুর স্কুলে যাই ইন্ডিয়ান কালচারাল স্যার বলে, তখন থেকে আমার পুরোটা মনে আছে। আর তখন কি হতো, একটা স্কুলে মানে সব কিছুই, মানে ভরতনাট্যমও শিখছি, কথকও শিখছি, ওড়িশিও শিখছি, সোকল যেটা আজকাল ক্রিয়েটিভ বলে, রবীন্দ্র নৃত্য, তো সেটাও শিখছি। সেটাতে আমার পুরো একটু আপত্তি, সেটাতে আমি পরে আসবো, কথা বলবো। তো সেটাও শিখছি, প্লাস কাকাও শিখছি, গানও শিখছি, সব শিখছি। তো সেইভাবে আমার জার্নিটা শুরু হয়। আর সবচেয়ে যেটা প্রথম কথা, আমার মা খুব সুন্দর চেহারা, মানে একদম বেশ আলিগুলো তোমাকে রেখেই মনে হচ্ছে। মানে আর মা লম্বা, মানে আমি তো অত লম্বাও হতে পারিনি, মাঝে মা লম্বা, খুব সুন্দর চেহারা। মা খুব ভরতনাট্যম শেখার ইচ্ছা ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল যা হয়, তখন দাদু একদম ইচ্ছা ছিল না বা রাজি ছিলেন না। তাই জন্য আমার মনে হয় আমার মায়ের ইচ্ছেটা আমার মধ্যে সেটা প্রস্ফুটিত হয়েছে, বা তিনি সঞ্চালন করেছেন আমার মধ্যে দিয়ে এই তার ইচ্ছেটা। তো সেইভাবেই আমার একটা ডান্সের জার্নি শুরু। তারপরে এখানে আমি বিভিন্ন জায়গায় আদিত্য কাপুর স্কুলে নাচ করছি, বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছি। তখন আমার ক্লাস 8, আর আমাদের তো আগেকার দিনে, এখন খুব কম হয়, এখন তো সব অডিটোরিয়ামে হয়ে গেছে বা হলে হয়ে গেছে। আগে পাড়ায় পাড়ায় প্রচুর অনুষ্ঠান, তোমার রবীন্দ্র জয়ন্তী, নজরুলের অনুষ্ঠান, মানে এটা একটা পাড়ায় পাড়ায় চলতো। যে কোনো পয়লা বৈশাখের অনুষ্ঠান, একটা ছোটো, মানে একটা ছোট্ট খাটিয়া পেতে নিলাম, সবাই কবিতা বলছি, সবাই নাচ করছি, গান করছি, এরকম একটা চলছে। খুব একটা ঘরোয়া একটা পরিবেশে অনুষ্ঠানগুলো হতো। তো সেরকমইভাবে আমাদের পাড়ায় একবার চণ্ডালিকা হয়, নাই কবিগুরুর চণ্ডালিকা, সেখানে ক্লাস 8-এ, আর আমি চণ্ডালিকার ভূমিকায় রোলটা পালন করি। তো আমাদের পাড়ায় চিরঞ্জীব ভট্টাচার্য, তখন উনি আনন্দবাজার পত্রিকার এডিটর ছিলেন। তো তখন আমি জেঠু বলে বলতাম, তখন জেঠু আমার নাচ দেখে বললেন আমার মাকে যে তুমি কেন ওকে একটা প্রপার গুরু বা প্রপার যারা ট্রেনিং দেয় তার কাছে ওর শেখাটা খুব দরকার। আদিত্য কাকুর কাছে করছে, আদিত্যর কাছে করছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় একটা ক্লাসিক্যাল প্রপার ট্রেনিংয়ে ও খুব দরকার। সেই সূত্রে জেঠু আমাকে ফার্স্ট নিয়ে যান পুরো অমিতা দত্তের কাছে। আচ্ছা, শেক্সপিয়ার সরণিতে 17 শেক্সপিয়ার সরণি দিদির বাড়ি ছিল। আমি ক্লাস 8-এ ফার্স্ট যাই। সেই থেকে আমার কথক কে জার্নিটা শুরু। তো আমি মানে দীর্ঘ 18 বছর ধরে আমি
অমিতা দত্তর কাছে তালিম নিই কথক কাকে বলে, তার মানে তার মুভমেন্ট সঞ্চালনা, তার কি পদ্ধতি, তার গ্রামার আমি শিখতে থাকি। কতটা শিখেছি জানি না, কিন্তু আমি যেটা বিশ্বাস করি আমাদের এই ফাইন আর্টসে শেখার কোনো শেষ নেই। টিল ইউর ডেথ বেড যেটাকে আমরা বলি, সেটাতে অবধি শেখা যায়। তো আমি শেখার চেষ্টা করে চলেছি, এখনও আমি শিখছি, কেন আমি মনে করি আমি কিছুই জানি না, কিছুই শিখিনি। কিন্তু হ্যাঁ, যখন থেকে আমি কথকের ঘরানায় ঢুকলাম তখন এই নাচটার প্রতি একটা অসম্ভব রকমের একটা প্রেম হলো, একটা ভালোবাসা, মানে ডেডিকেশন বলবো না, তখনও ডেডিকেশন আমার আসেনি, এটা ভালোবাসা এসছে। তো আমি দীর্ঘ 18 বছর ধরে দিদির কাছে শিখছি, করছি, নানান জায়গায় দিদির সাথে পারফর্ম করেছি, প্রচুর বকা খেয়েছি, মানে খুবই বকা খেয়েছি, বিভিন্ন জায়গায় পারফরমেন্স দিয়েছি। তখন আমি এমপ্যানেল আর্টিস্টও আইসিসিআরে দিদির জন্য বিভিন্ন কম্পিটিশনে করেছি, নাট্যসঙ্গীত একাডেমি, ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স, যদিও ফার্স্ট হতে পারেনি, সেকেন্ড হয়েছিল, কারণ আমার আগে খুব রিনাউন্ড ডান্সার সন্দীপ মল্লিক, ও ফার্স্ট হয়েছিল, যেহেতু পুরুষ তার একটা অ্যাডভান্টেজ তখন ছিল আর কি, যাই হোক, কিন্তু হি ইজ এ ফ্যাবুলাস ডান্সার। তো তখন ওইভাবেই জার্নিটা শুরু হয় এবং আমি কথকের জগতে আমি পদার্পণ করি। এবার চলতে থাকে পড়াশোনার সাথে সাথে, কেন অমিতা দত্ত ডাবল গোল্ড মেডেলিস্ট ইন ইংলিশ, তো সেই জায়গায় উনি পড়াশোনাটাকে খুব প্রাধান্য দেন। তো আমার সেই জায়গায়, আমি তখন ওমেন্স ক্রিশ্চিয়ান যখন কলেজে, মানে ক্লাস 8-এ হলাম, পরপর যা ভাই আমার সেন্ট্রাল বোর্ড ছিল, পরপর পাশ করলাম, করে তারপরে কলেজে আসলাম, ওমেন্স ক্রিশ্চিয়ান কলেজে, আমার জিওগ্রাফি অনার্স ছিল। তো জিওগ্রাফি অনার্স যখন ছিল তখন দিদি একটা প্রোডাকশন করেন চিত্র ঝঙ্কার বলে, মানে অল ওল্ড সংস নিয়ে যেমন চিত্রমালা বা দিদিমালা, আমাদের পাকিজার গান, সব বিভিন্ন গান নিয়ে একটা চিত্র ঝঙ্কার বলে উনি করেন। তো তখন আমাদের রিহার্সাল হচ্ছে, কিন্তু তখন আমার সেকেন্ড ইয়ার ফাইনাল চলছে। তো দিদি বললো আমি সব কিছু জানি না, নাচ করতে হবে, আজকালকার সবাই অজুহাত দেয় না, পড়াশোনা পরীক্ষা, পড়াশোনা কি করে হবে, কি করে পারবো, আমি জানি না, তখন এখনকার সিচুয়েশন তখনকার সিচুয়েশন বুঝতে পারি না ব্যাপারটা। তো কিন্তু দিদি বলে তো জানি না, নাচতে হবে, ওই খাতা নিয়ে চলে এসো। তখন অরবিন্দ আশ্রমে, যেটা শেক্সপিয়ার সরণি, সেখানে আমাদের ক্লাস হতো। তো দিদি বললো যে না, তুমি নিয়ে চলে এসো বই খাতা, এখানে পড়বে, যখন রিহার্সালে ডাকবো তখন আসবে, করবে। তখন মনে আছে আমার এখনও প্লেট টেকটনিক্স, যেহেতু জিওগ্রাফি তো প্লেট টেকটনিক্সে পড়ছি। তারপরে দিদি বলছেন যে হয়ে গেছে, চলে এসো, এবার করে যাও। আবার গিয়ে নেচে আবার দৌড়ে এসে মাঠে পড়ছি, অরবিন্দ আশ্রমের মাঠে। মা খালি একটাই বলে, পাশ করবি তো? আমি নয় যে মা জানি না পাশ ফেল করবো কিনা সেটা বলতে পারছি না, কিন্তু যেটা আমি করছি সেটাই আমার সবচেয়ে প্রায়োরিটি এবং ভালোবাসা, তারপরে ওপরওয়ালা বুঝবেন। তো এইভাবেই আমি আমার আরম্ভটা হয়, সেই ভালো লাগা ভালোবাসাটা হয়। তারপরে দিদি রবীন্দ্রভারতীতে, তারপরে আমার বিয়ে হয়, গ্রাজুয়েশনের পরেই মা বিয়ে দিয়ে দেন। বিয়ে হয়ে যায়, বিয়ে দিয়ে দেন মানে হয়তো দ্যাট ইজ ডেস্টিনি, তখন আমার বিয়ে হওয়ার ছিল বলে বিয়ে হয়েছে। তো যাই হোক, তারপরে বিয়ে হয়ে যায়। তারপরে রবীন্দ্রভারতীতে একটা সিচুয়েশন আসে যে দিদি রবীন্দ্রভারতী একাডেমির ডিপার্টমেন্ট হন, তখন উনি বললেন যে তনি আমি চাই তুই মাস্টার্সটা কর কথাকে। কিন্তু তখন একটা এজ ব্যারিয়ার ছিল, কিন্তু তখন আমার জন্য, আমি এটা জোর গলায় বলতে পারি, তখন উনি আমার জন্য এজ ব্যারিয়ারটা ফাইট করে কোনো একটা তুলে দেন, বা এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। তখন তুলে দিতে, তখন আমি ভর্তি হই, আমি খুব ভালো রেজাল্ট করি। আমি ফার্স্ট হইনি, কেন তখন আমার দুটো MA আমি একসাথে করি, কেন আমার তখন ইস্যুও হয়, আমার মেয়েও হয়, আমি MAও করি, তো দুটো মা অ্যালফাবেটিক্যালি মিলে যায়। তো যেহেতু ফার্স্ট ইস্যু, আমাকে ধারণা আমি করেছিলাম তাই জন্য, বাট ফার্স্ট ক্লাস আমি পেয়েছিলাম, আমি খুব ভালো রেজাল্ট করে পাস করেছিলাম। তো সেই জায়গায় আমার মনে হলো যে আমি একটা ভালো পদার্পণ আমি করেছি, সেটা অল ক্রেডিট গোজ টু মাই গুরু অমিতা দত্ত। তারপরে জার্নিটা যেরকমভাবে চললো, আমি বিভিন্ন জায়গায় দেশে বিদেশে
পারফরমেন্স করতে আরম্ভ করি। তো কিশোরগঞ্জ বলে একটি ইনস্টিটিউশন ছিল গানের স্কুল। তো ওখান থেকে আমাকে তার আগের দিন ওদের একটা অ্যানুয়াল ফাংশন ছিল, ওরা পারফরমেন্স করেছিল। তখন ওরা বললে পরের দিন আমাকে ঝর্ণা মাসি ওনার ইনস্টিটিউশন উনি ফোন করে বললেন তন্নি এরকম এখানে বিল্লা একাডেমিতে হয়েছে, হলটা তো খুব ছোট, তো এখানে একটা গ্রুপ অফ প্রফেসর্স এসছে, ইন্টারন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি কনফারেন্স হচ্ছে, ওনারা রয়েছেন রামকৃষ্ণ মিশনে, তো দে ওয়ান্ট টু সি ক্লাসিক্যাল ইভিনিং, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইভিনিং। একজন সেতার বাদক আছেন, একজন ওডিসি, তুই কি কথা করবি? তখন আমি বললাম যে হ্যাঁ করবো, নাচতে আমি না করতে পারি না, নাচ মানে আমি হ্যাঁ করবো আর কি। তার কিছুদিন আগে আমাকে দিদি যেটা আরামযাত্রা মানে ইন্ট্রোডাকশন অ্যাজ এ সোলিস্ট, ওটা আমি আমার জ্ঞান মঞ্চ হয়েছে তার আগে সেই জন্য আমার তার সিডি ক্যাসেট সব ছিল আর। তো তখন আমি করলাম, করার পর ওনারা আমাকে ইনভাইট করলেন আমাকে রামকৃষ্ণ মিশনে, ওনারা ইনভাইট করলেন যে হ্যাভ লাঞ্চ উইথ আস টুমরো অ্যান্ড ইউ হ্যাভ ইউর সিভি বায়োডাটা কেসেট, তোমার কিছু কি আছে? তখন আমার যেহেতু ইন্ট্রোডাকশন ফার্স্ট আরাঙ্গেত্রম যেটাকে বলে হলো, তখন আর হ্যাঁ তখন আমাদের পিসিডি ছিল, ভিডিও ক্যাসেট। তো বললো যে হ্যাঁ আছে। তো আমি পরের দিন লাঞ্চে গেলাম। আমার ফার্স্ট 2001-এ নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি এগুলো আমার ইনভিটেশন আসে। ওয়াও। দে বিয়ার এভরিথিং। তো আসে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে আমি পারফর্ম করলাম। আই পারফর্মড ইন ডেভিস অ্যান্ড এলকিন্স কলেজ, আই পারফর্মড ইন এলন কলেজ। তারপরে পর পারফর্মড ইন মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি। আমি নিউ ইয়র্কে কিছু মানে প্রাইভেট ইনস্টিটিউশন আমি পারফর্ম করি, অল বিকজ অফ ডক্টর চন্দনা চক্রবর্তী, সিউটো ফিলসফি প্রফেসর। আর মানে এটা একটা গ্রুপ অফ প্রফেসর্স, দে আর নট ফ্রম আওয়ার আর্ট জনার। এটা কিন্তু পুরোপুরি একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে আমি পারফর্ম করেছি। আর সবকটাই মানে একদম কোনো মানে যারা আর্টটাকে হয়তো কতটা বোঝেন জানি না, কিন্তু অ্যাডোর করেছি মুখ্য মানে ভালোবেসেছিলেন। আমি কতটা তাদেরকে বোঝাতে পেরেছিলাম বা নিউয়েন্সেস যেটা আমাদের আছে, যেটা আমাদের গ্রামার, টিপিক্যাল গ্রামার যেটাকে বলি, সেটা আমি কতটা করতে পেরেছিলাম, যেটুকু শিখেছি আমি দেখিয়েছিলাম আমার অন্তর থেকে। আমি নেচা তখন তো অনেক অল্প বয়স, তখন আনন্দে পতঙ্গা বিদেশ যাচ্ছি, সেরকম একটা পরিবেশ যা হয় সকলের সেই আনন্দটা থাকে। তো সেই হিসাবে আমি পোট্রে করেছিলাম। আর এবং নিশ্চয়ই একটু ভালো নেচেছিলাম, তাই জন্য পরপর হয়তো গেছি। সার্জারি। হ্যাঁ, তো আরেকটা আমি বলতে চাই যে পণ্ডিত তরুণ ভট্টাচার্য, তরুণদের সাথে আমার সন্তুর, তো আপনারা সকলেই জানেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডে তরুণ ভট্টাচার্য। তো তরুণদা আমার সাথে একটা অনুষ্ঠান ওর আলাপ হয়, আলাপ হতে উনি আমার নাচ দেখেছিলেন, দেখতে ওনার ভালো লেগেছিল। তো উনি আমাকে তখন কয়েকটা, দেখুন একটা তো হয় একটা কন্ট্যাক্ট, একটা ধারণ লাগে যে করে, আপনার মারাও যেমন ধারণ করি, তো প্রত্যেকটা জিনিসের আমার মনে হয় একটা ধারণ, একটা সাপোর্ট লাগে। তুমি শিখছো, কিন্তু সেটা তুমি কোথায় দেখাবে, কোথায় করবে, সেই সাপোর্টটা লাগে। আজকে আমি এখানে বসে রয়েছি, তোমার সাথে আমি একটা দেখে আলাপ হয়েছে, তোমার দেখে মনে হচ্ছে তোমার সাথে আমি দুটো কথা বলতে পারি, তাই জন্য তুমি আমাকে দেখেছো। সেই জায়গাটা থেকে একটা এভরিথিং ইজ কানেক্টেড। আমি মনে করি ইটস জাস্ট লাইক এ রিভার কাটিং দ্য মাউন্টেন্স অ্যান্ড গর্জেস মানে এটা প্ল্যাটোস অ্যান্ড প্যালেসে, দেন ইট ইজ মেন্ডারিং। মানে আমি এটা সবসময় বলি, একটা বোলের সাথে খুব আমি এটাকে রিলেট করি। যেমন ধা 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 ক্রাতে দা গেন নেলা মে দা দাদি মে দা নেকা দা গে না তে না তে তে কা তে টিকা তা গাদি কি নে দা নে দা দা নে দা নে দা গে না তে না তে কা তে টিকা তা গাদি কি নে দা নে দা নে দা নে দা গে না তে কা তে টিকা তা গাদি কি নে দা নে দা দা নে দা নে দা। মানে ধরো ধা 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 মানে একটা এরকম মাউন্টেন্সটাকে কাটছে, তারপরে গাদা দা কাদা ভিন্ন রামের, তবে কি বলছে আমরা দেখ, মানে যদি তুমি নেচারটা দেখো, তারপরে আমাদের গর্জেস থেকে আসছে, তো প্ল্যাটোস আসছে, ভ্যালিজ আসছে, দেন ইট ইজ মেন্ডারিং টু দি সি, অ্যান্ড একটা মেল বন্ধন হচ্ছে, কনফ্লুয়েন্স। তো সেই জন্য সবসময় যে কোনো জিনিসটা আমি মনে করি যে তোমাকে ধারণ করে, তাকে তুমি ভালোবাসো, তাকে তুমি শ্রদ্ধা করো, তাই তো। তো আমি নেক্সট কোয়েশ্চেনে আসি। ইটস আ ভেরি ভেরি ইলাবোরেট ডিসক্রিপশন অ্যাবাউট ইউ। আমার মনে হয়
যারা ডান্স অ্যাজ এ প্রফেশন নিতে চায় তারা মোটিভেশন ফ্রম তন্নি নিতে পারে, বিকজ আমার মনে হয় যে তুমি এত ইলাবোরেট ইন্ট্রোডাকশন দিয়েছে, ইট শোজ দ্য প্যাশন, যে তোমার নাচের ওপর প্যাশনটা ভালো লাগলো, যে এই প্যাশনটা নিয়ে তুমি করলে এটা আবার আই এম শিওর যে ইয়াংস্টার্সদের অনেক কন্ট্রিবিউট করবে। আমি আরেকটা কথা বলতে চাই, কেন আমাদের তো ধারাবাহিকতা গুরুর, তা আমি এই মুহূর্তে এখন যেই তন্নিকে তুমি দেখছো, আমি খুব ব্লেসড, খুবই ব্লেসড যে আমি যেই গুরুর কাছে এখন দীর্ঘ 18 বছর ধরে রয়েছি, গুরু অসীম বন্ধু ভট্টাচার্য। মানে আমি স্যারকে বলি ইনক্রেডিবল গুরু আমার, মানে একটা অদ্ভুত প্রকৃতির। মানে ওনার কাছে না আমি মনে করি আমি কাতারটা অমিতাদির কাছে শিখেছি, এনার কাছে এক্সপ্লোর করছি একটা রেনেসা, একটা জাগরণ যেটাকে আমি বলি। মানে স্যারের অদ্ভুত অদ্ভুত ক্রিয়েশন, যেটা আমি বলি একটা ইন্টারন্যাশনাল লেভেলের ওনার প্রোডাকশন, সকলেই দেখা উচিত, জানা উচিত, বোঝা উচিত। আর স্যার সবসময় না ভীষণ বকেন, আমাকে তো প্রায় মানে লেফট অ্যান্ড রাইট বকেন, কিন্তু আমি মনে করি ইউ হ্যাভ টু নো হাউ টু সারেন্ডার। গুরু গৃহে যখন তুমি গেছো, এখন তো অনেক মডার্ন গুরুগৃহ, আগেকার দিনে তো গুরুগৃহে মানে মাসের বা মাস, বছর পর বছর সব পড়ে থাকত ছাত্রছাত্রীরা। এখন তো সেটা নেই, এখন সিচুয়েশান পরিবেশ সব চেঞ্জ হয়েছে। কিন্তু আমি মনে করি যে যখন উনি আমাকে বকেন, কষ্ট পায়, পরের মুহূর্তে মনে করি কোথায় আমরা তো আঙুলটা কেটে নেননি। তখন ভাবি আমার একটু ইমোশনাল আমি হয়ে যাই, স্পেশালি স্যারের কথা বলতে গিয়ে আমি খুবই ইমোশনাল হয়ে যাই, কারণ প্রচণ্ড ভালোবাসি মানুষটাকে। তো সেই জায়গায় আমি বলি যে যখন মানে গুরুগৃহে গিয়ে তোমাকে ইউনিট টু নো ইউ টু সারেন্ডার ইয়োরসেলফ। হয়তো স্যার বকছে কেন, গালি দিচ্ছে কেন, বলছে ক্রিটিসাইজ করছে, তুমি জানবে দ্যাট ইজ ফর ইউ গুড। হয়তো হয়তো আই অলওয়েজ বিলিভ। তাই জন্য আমি গুরু অসীম বন্ধু ভট্টাচার্যের আমি তাকে মাথায় তো আলাদা জিনিস, মাথায় রাখাটা মনে হয় ওটা আর্টিফিশিয়াল লাগে, আমার মাথায় আছে, কিন্তু অন্তরে যদি রাখতে পারি, নিশ্চয়ই নিশ্চয়ই। মাথায় তো অনেকে থাকতে পারে, মাথায় নাকি, কিন্তু অন্তরে কজন রাখতে পারে, নিশ্চয়ই। যেখানে দেখা যায় না, যেখানে তুমি দেখতে পাবে না যে কি, যেখানে তুমি শুধু বোধ করতে পারবে, ফিল করতে পারবে, যেটা আমি সবসময় বিশ্বাস করি, অনুভূতি আর অনুলরণ, ভাইবস অ্যান্ড ভাইব্রেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিশ্চয়ই। এই আজকালকার দিনে শাসন করা, বকা, এই জিনিসগুলো একটা ট্যাবু হয়ে গেছে। ডেফিনেটলি আমরা আমাদের একটু যুগটা আগে বলে এই জিনিসটা, এই ফিলিংটা, ইমোশনসটা তোমার মধ্যে থেকে এসছে, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস। এবার বলো তনি, কামিং টু মাই সেকেন্ড কোয়েশ্চেন, যে হাউ দিস ডান্স, এই তোমার কত্থক ডান্স বলো, হাউ দিস ক্যান ওয়ার্ক অ্যাজ আ মেন্টাল থেরাপি? প্রথমে তো বলো, ডু ইউ থিঙ্ক ইট ওয়ার্কস এজ আ মেন্টাল থেরাপি? ইফ ইয়েস, হাউ? আমি সবসময় বলি ডান্স ইজ ডেফিনেটলি আ মেন্টাল থেরাপি, বিকজ আমাদের সবাই বলতে কিন্তু we have an inherent rhythm. What is that? That's our heartbeat. Dig, 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 din, da, din, that's what it say. চলছে, এটা যদি বন্ধ হয়ে যায় সবই তো বন্ধ, তাহলে কি আমরা নাচছি না? নিশ্চয়ই। প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমরা নাচছি। তো এই জায়গাটা আমি বলি, এখানটা এখন অনেক ট্যাবু হয়েছে, ডান্স ডিস্ট্রেস ইয়োরসেলফ, হ্যান ত্যান। তুমি বলো না, কোনো একটা মিউজিক শুনলে চুপ করে তুমি বসে আছো, কোনো একটা মিউজিক শুনলে তোমার ভেতরটা কি নাচে না? নিশ্চয়ই। ভেতরটা তো একটু ফিল হয় না? ও তখন একদম নীরবে বসে আছে, যদি ফট করে একটা মিউজিক শোনো, তখন অটোমেটিক্যালি তোমার বডিটা দেখবে একটু কিন্তু রেজনেট করবে, একদম। করবে রেজন। ও কি, ও আচ্ছা, সে পাড়া পুজোর মাইক হোক, বিরক্ত হচ্ছ তুমি, সে রেজনেট করছে, যে এনি পয়েন্ট অফ টাইম রেজনেট করে। তো আমি বলি ডান্স ইজ ডেফিনেটলি আ থেরাপি। কেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার মুভ করছে, ভাইব্রেট করছে, রক্ত সঞ্চালন হচ্ছে, সেখানে কি তাল, লয়া, ভাবা, রসা সব মিলেমিশে একাকার হচ্ছে, তখন তোমার ওই জায়গাতেই কনসেন্ট্রেশনটা থাকছে, তখন তোমার দুঃখ কি কষ্ট কি তুমি ভুলে যাচ্ছ, কিন্তু ওই মিউজিকটা শুনতে তুমি রেজনেট করছো, তুমি নাচছো, তখন ও চাই তাহলে বেতালামে যাবো না তো আমি, বা বেতালাও যদি নাচো আজকে, মানে আমি যদি ভজগৌরাঙ্গ লহগৌরাঙ্গ করি, হরে কৃষ্ণা করি,
ওটাতে একটা মাতো এটা চলে যাচ্ছে ট্রান্সে। নিশ্চয়ই। তখন তো কিছু, তখন তাল বাদ্য গীত কি আমরা তখন দেখছি না, কিন্তু মুভ করছি। যখন আমরা হরে কৃষ্ণ যখন আমরা করি, যখন তখন তো আমরা দেখবে আমরা বডিটা দুলছে, মন্ত্রটা চান্ট হচ্ছে, বাট উই আর মুভিং। সেখানে তখন ওই মন্ত্রটাতে আমরা কনসেন্ট্রেট করছি, দ্যাটস দ্য হিলিং টেক। ওটা আমাকে হিল করছে। ইটস টোটালি মাই পারসেপশন। নাই, অ্যাবসলিউটলি রাইট। এটা কোনো ইটস নট আ রং পারসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো যার আমরা অ্যাজ এ সাইকোলজিস্ট আমরা কি করি, বিভিন্ন জিনিস আমরা থেরাপিউটিকভাবে পেশেন্টদেরকে আমরা চেষ্টা করি সেটাকে আমরা ইন্ট্রোডিউস করা। ডান্স ইজ এ থেরাপি, এটা তোমার থেকে জানলাম বিকজ ইউ আর সাচ এ এস্টাবলিশ ডান্সার। আর আমি বিকজ মনে করি বিকজ দ্য বডি অ্যান্ড দ্য সোল ইজ ইন্টিগ্রেটেড, ইট মেক্স আ ফিজিক্যাল অ্যান্ড মানে মেন্টাল কন্ডিশনিং। যেটা তুমি বললে মেন্টাল ওয়েলবিং, কেন বডি আর সোলটা তখন ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে। যখন একটা মিউজিক চলছে তখন তোমার মিউজিকটা শুনতে হবে, তখন মিউজিকটা কি কথা, যদি তোমার ইনস্ট্রুমেন্টাল না থাকে, লিরিক্স থাকে, সেই লিরিক্সটা তোমাকে শুনতে হবে। আচ্ছা, এটার মধ্যে এটা করতে হবে, তখন তো কি হচ্ছে, মাইন্ডটা তো টোটালি কনসেন্ট্রেটেড অন দ্যাট পার্টিকুলার মোমেন্ট, দ্যাট পার্টিকুলার সং বা পার্টিকুলার অভিনয়া। তো তখন আমাকে একটা জিনিস হলো তনি, তো আমরা কি জানি যে নাচ শেখালে ছোট বয়স থেকে শিখতে হয়, কিন্তু কারো যদি নাচের ন্যাক থেকে শিখি যে কোনো বয়সে নাচ করা যায়? একদম যে কোনো বয়সে নাচ করা যায়। হ্যাঁ, এখন যদি তুমি বলো সে কি একদম স্টেজে গিয়ে দাপাতাপি করে নাচতে পারবে অ্যাজ এ পারফর্মার, সেটা আমি কম বলতে পারি। থেরাপি হিসাবে তো আমরা আর কাউকে বলতেই ডেফিনেটলি বলতে পারো, কারণ আমি বিশ্বাস করি কোনো কিছুরই কোনো বয়স থাকে না। হ্যাঁ, এখন যেটা তোমাকে আমি আগেই বললাম যে যদি একটা প্রফেশনাল ডান্সার হিসেবে তুমি ইউ নিড টু প্রেজেন্ট ইউর সেলফ, এটা তো দর্শনধারী, লোকে তো দেখবে। একটা যদি ভুলবার সে টিকিট কেটে আসুক কি ইনভিটেশনে আসুক, সে তো একটা সুন্দর জিনিস দেখতে আসবে, সে গান হোক নাচ হোক যাই হোক, তো তখন তো তাকে আমাকে সেই প্রেজেন্টেশনটা দিতে হবে। একজন যে জানে না বা গোড়া থেকে সে শেখেনি, বা একজন টিচার, তাকে তো একটা এবিসিটি আমি ফার্স্ট শিখছি অ্যালফাবেটটা, দেন আই নিড টু নো হাউ টু কনস্ট্রাক্ট দ্য সেন্টেন্স। নিশ্চয়। তো সেই জায়গাটা আলাদা, কিন্তু আমি নাচ শিখতে পারবো যে কোনো বয়স। কথা পারবো নিশ্চয়ই পারবে যদি শেখাটা। আমরা নাচ আমরা দেখি, নাচ বলতে এখন বেশিরভাগ ওয়েস্টার্ন ডান্স যেরকম জুম্বা, হিপ হপ, এগুলোতেই লোকে যে কোনো বয়সে করছে, কিন্তু ক্লাসিক্যাল ডান্সিং যেটা বলো, কাথক বলো, ভারতনাট্যম বলো, ওডিসি বলো, এগুলো কি পারবে যে কোনো বয়স? শোনো, আমি তোমাকে বলতে ডেফিনেটলি পারবে, সেটা যদি তার শেখার ইচ্ছে থাকে। নিশ্চয়ই। কারণ কি ক্লাসিক্যাল মানে একটা ক্লাসিক্যাল কথা তো ক্লাসিক্যাল মানে তার একটা ভার আছে, তো সেই ভারটার জন্য তাকে আমার সময় দিতে হবে, তাকে আমার মানান দিতে হবে, তাকে আমার চিন্তন দিতে হবে। এসেই শিখে নিলাম, চট করে হয়ে গেল ওয়েস্টার্ন যেটা জুম্বা, যেগুলোতে এগুলো হচ্ছে মিউজিক্যাল, মানে বডিটা এমনি শুনলেই আমরা বসে বসেই নাচতে পারবো, ও কোনো ব্যাপার না, এটা চলবে, ছন্দ ছন্দ চলবে। কিন্তু আমরা যখন ক্লাসিক্যাল ডান্স ফর্ম করি, এনি কাইন্ড অফ জনার বলছি, তখন একটা গ্রামার আছে তার, সেই গ্রামারটাকে আমার ফলো করতে হবে, সেই গ্রামার অনুযায়ী আমাকে করতে হবে। সুতরাং তার জন্য একটু সময় লাগবে, একটু বোরিংলেস লাগবে, ওটা কিন্তু তখন তার সে প্যাশনটা থাকা, তাকে জানতে হবে হোয়াট ইজ কথক, হোয়াট ইজ ভরতনাট্যম, হোয়াট ইজ ওডিসি। আমি যেহেতু তুমি বলছো বয়সের, সে যদি জেনে যায় ব্যাপারটা এটা, তার মধ্যে সে যদি দেখে দেখে তার ভালোবাসা থাকে, সে ডেফিনেটলি শিখতে পারবে। আর বাচ্চারা তো পারবেই, তাদের যদি ইচ্ছা থাকে। এটা 5 বয়স আমার স্যার বলে বা আমরাও বলি যে 5 বছর বয়স থেকে এটা শেখাটা শুরু করা দরকার, যেমন আমাদের স্কুলের যেরকম সব ডিফারেন্ট সেরকমই হওয়া উচিত। কিন্তু শিখতে পারবে না এটা আমি মানি না, কারণ আমি নিজে আমার একটা আয়েদের একটা মানে আনন্দী বলে একটি আমাদের সংস্থা আছে, মানে পুজোর সংস্থা একটাই আছে, তো ওইখানে আমার সবাই সিনিয়র সিটিজেন। তো ওইখানে আমাকে বলেছিল একবার যে তুমি কিন্তু নাচ করেছো, আমাকে একটু নাচ শেখানো, যেমন কাকিমা জেঠিমারা বলে থাকি আর কি, আমাদের কি কিছুতে পুজোতে কিছু করাবি না। তখন আমি চিন্তা করে দেখছি যে কী করবো, কারোর পায়ে ব্যথা, কারোর হাঁটুতে ব্যথা, কারোর লজ্জা, তো কী করে করাবো। তারপরে বললাম যে ঠিক আছে, আর আমাদের সব সলিউশনকে রবি ঠাকুর, আমাদের সবচেয়ে সলিউশন হচ্ছে রবি ঠাকুর, মানে উনি তো একটা ইন্ডাস্ট্রি, তা ওনাকে তো বোঝার বোধগম্য আমি এখন মানে পড়ে উঠতে পারিনি। যাই হোক, তখন ভাবলাম যে যে ভালো লাগার গানগুলো আমাদের খুব কমন এবং চেনা ভালো লাগার গানগুলো, ওগুলো সিলেক্ট করলাম, যে ছোটো ছোটো স্থায়ীটা, ছোটো ছোটো পোর্শন, পুরো তো তারা নাচতে পারবে না, তো একটা আমি ছোটো ছোটো করে স্থায়ীটা ওরকম অনেক কোনো গান থেকে নিলাম, নিয়ে আমি ওদেরকে 2 মাস ধরে শেখালাম।
তুমি বিশ্বাস করবে না, মানে এত ডেডিকেশন মাঝারিবাদের কাকিমাদের। আমি বকছি, মানে বোকা মানে চরম বোকা দিচ্ছি, মাথা পেতে মানে শুনছি, মানে না করতে হবে। আর ঠাকুর ঘরে বসে বলছে ঘন্টা নাড়বো কি, মানে ওই মুভমেন্টটা তুই কি শিখিয়েছিস সেটা মনে করছি, তো সেটাই মনে করছে আমি তাদেরকে হেল করতে আয়ত্তা আমি সেই আনন্দটা আমি তাদেরকে দিতে পারলাম। আমার যেমন একটি মনে আছে, একটা এক্সাম্পল তোমায় দিচ্ছি। একজন জেঠিমা ভিডিও ছিলেন, তো আমি তো নাচের প্রোগ্রামে দিন মেকআপ করে গেছি সকাল, না টিপ পরবো না, লিপস্টিক পরবো না, মানে না এসব করলে তো চলবে না, পড়তে হবে, লিপস্টিকও পরতে হবে, ঠিক নাহলে কী করে নাচবে তুমি। তো আমরা তো পড়িয়েছি, হয়ে গেছে নাচ সুন্দর করে। পরের দিনে দেখছি তার মেয়ে এসে, তো তুমি কী করেছিস রে, যে কেন কী হয়েছে, বল মা তো ঠিক করে না, চোখে কাজেরও তোলে না, মানে বলে না মেকআপই তোলেনি। Such a big therapy it is. Here is the therapy. তো আমার মনে হলো যে না, আমি সেই জায়গায় আমার মনে হলো নাচটা কতটা শিখিয়েছি জানি না, কিন্তু এই যে মনের আনন্দটা দিতে পেরেছি, মনের সাকুন যেটা, এই যে মাইন্ডসেট চেঞ্জটা করতে পেরেছো, সবচেয়ে হচ্ছে যে মাইন্ডসেট যেটা, তো একটা চাবিও আমাদের মধ্যে যে ভিডিও হয়ে গেলে আমাদের বাঙালিদের মধ্যে বা আমাদের হিন্দুদের মধ্যে দেখা যায় যে ভিডিও হয়ে গেলে আমাদেরকে এই একটা এইভাবে চলতে হবে, আর সেখান থেকে যে তুমি পড়িয়েছো, আই থিঙ্ক ফেনোমেনাল জব। তুমি আমরা তোমার ভিডিওতে বা তোমার সাথে কথা বলে আমরা কথা এই জিনিসগুলো আমরা দেখি, আমি ফলো করি, ভালো লাগে। তুমি যদি আমাদেরকে এবং আমাদের ভিউয়ার্সকে এই কথা সম্বন্ধে কিছু একটু বলো এবং ডেমনস্ট্রেট করো। হ্যাঁ অ্যাকচুয়ালি কথা মানে আমি তো একজন কথকা, আমাদের বলে কথা বর্ণিকা বলে, কথিকও বলে, কথিক বলে, তো উই আর দ্য স্টোরি টেলার্স, মানে কথা কহে সো কথিক কাহাবে, অনু টেলস এ স্টোরি ইজ নন অ্যাজ এ কথাকার। তো আমি এটার একটা কথা বলে আরম্ভ করেছি, সে জীবনের বিভিন্ন কাহিনীর সাথে একটু বলতাল মিলিয়ে চেষ্টা করেছি আর কি, দেখি না কেমন হয়। সবাই তো অনেক কিছু করছে, তো আমি দেখি না পারি কি না, মানে চেষ্টা, আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলো, নিজের একটা চেষ্টা বলো, তো এটা করা। তুমি বললে আমি আরও বেশি ইন্সপায়ার হলাম যে ভালো লাগে। কথা বলতে গেলে আমি যেমন আসলে একটা কথা, যেন আমাদের তো গ্রামার যদি আমরা বলতে চাই, আমাদের নৃত্য নাট্য, আমাদের নৃত্য হচ্ছে দ্য অ্যাবস্ট্রাক্ট ফর্ম, নৃত্য হচ্ছে যেখানে অভিনয়া অ্যান্ড দ্য অ্যাবস্ট্রাক্ট ফর্ম ইজ ব্লেন্ডেড, আর নাট্য হচ্ছে যে নাট্য ধর্মী, যেটা থিওরিটিক্যাল প্রেজেন্টেশন। তার মধ্যে অনেক কিছু নুয়ান্সেস আছে, অনেক কিছু গ্রামার আছে, অনেক কিছু আছে। তো যদি নৃত্যের কথা বলি, এটা কবিত ধরো, আমরা তো কবিতা বলি, তো আমাদের নাচেও অনেক কবিতা আছে, অনেক, এটাকে কবিত বলে, এটাকে কবিতা বলি না, যেহেতু এটা আমাদের নর্থ ইন্ডিয়ান প্লেন্স থেকে তো এটা সূচনা হয়েছে আমাদের কথাটা। আমাদের অনেক ঘরানা আছে, অনেক স্কুলস আছে, অত কিছুর দিকে যাচ্ছি না কেন, এটা তো ইটস নট অ্যাবাউট এত ডেপথের আমি যাচ্ছি না। তো বা আমি এটা কবিত তোমাকে আমি শোনাচ্ছি, সেই শোনা কবিতা যাতে দর্শকের আমাদের ভালো লাগে, তার বলে না ডান্সার এসে একটু নাচ দেখালো না, মানে ব্যাপারটা সেটা। আমি একটা কবিতা শোনাচ্ছি। कृष्ण सखा मिल गए ग्वालन घर, हिरत फिरत जब देख लियो, तब ग्वालों की कांधे चरमा कर उतार लियो और खाए लियो, तजकी मतकी झटकी पटकी और दूध को पी बिखेर दियो। पकड़ लियो राधा ने जब तब ग्वाल बाल सब बांध, तद खाए लियो। देखे नारायण ताल बजावे नाचन लागे, कित थे तथे तथे तकित थे तथे तथे तदे तदा। আমি এটা একটু করে বসে বসে একটু করে দেখাচ্ছি, এটা একটু আমি এত ফাস্ট করছি না, আমি দেখাচ্ছি। কৃষ্ণ সখা, কৃষ্ণ সখা মিল গই গোয়ালন ঘর। এবার কি করছি, হিরত ফিরত, মানে দেখছি কোথায় আছে, হিরত ফিরত যাব দেখ লিও, কি দেখলাম, আচ্ছা দইয়ের হাঁড়িটা ওখানে আছে ও মাছকে, যাব দেখে লিও, তবে গোয়াল কি কাঁধে, মানে গোয়াল বা যারা ফ্রেন্ডসরা রয়েছে তাদের কাঁধের, গোয়াল কি কাঁধে চার মাখন নিয়ে হারে মটকিটাকে নিয়ে উতার লিও আর খাই লিয়ে। এবার কি করছে, দাদের কি, মানে এবারটা না টার্নিং, দাদের কি মটকি ঝটকি পটকি বলে পড়ে গেল, ভেঙে গেল। আর দুধ কুপি বিখের দিও।
এবার কি রাধা দেখতে আরে ফকর লিও রাধা উফ রাধা নে জব দেখছে ওকে দেখলে আরে গোয়ালে বানে সব ভাগে বন্ধুরা পালালো আর কি গোয়ালে বানে সব ভাগে গেও দধি খাই লিও এবার দেখ নারায়ণ মানে নারায়ণ হচ্ছে যিনি লিখেছেন কবিতা নারায়ণ দেখে নারায়ণ উনি দেখে উনি তো লিখছেন এবং ভাবছেন ভিজুয়াল আর্ট এটা তাল বাজাবে নাচন লাগি কিটথে তথে তথে তকিটথে তথে 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 তত্তভা বিউটিফুল বিউটিফুল, দারুণ হয়েছে। তো এটা 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 এক রকমের রেন্ডিশন। একটা রকমের রেন্ডিশন এটা উনি তো লিখেছেন এগুলো তো সব ট্র্যাডিশনাল মানে আমার কিছু না এটা আমি করলাম আমি শিখেছি গুরুর কাছ থেকে সেটা আমি করলাম তারপরে আমাদের একটা আমার গুরু অসীম বন্দ্য ভট্টাচার্যের কাছ থেকে শেখা একটা কবিতা আছে এটাও ট্র্যাডিশনাল একটা কবিতা শিবের ওপর दिमक दिमक दिम डमरू बाजे शीश गंग अर्धंग विराज उमा रमा हर सब सुर साज कर त्रिशूल डमरू लिए नाच शिव छम 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 शिव छम 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 शिव छम 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 এটা শিবের একটা কবিতা কি শিবের কবিতা দিমক দিম ডমরু বাজে মানে ডমরুটা নিয়ে বাজে ডমরু বাজে শীষ গঙ্গ কে আছে শিবের মাথায় গঙ্গা শীষ গঙ্গ अर्धंग বিরাজে পার্বতী अर्धंग অর্ধনারীশা अर्धंग বিরাজে উমা রমা তাকে উমা রমা হর সব সুর সাজে বা এরকম দেখাতে পারি উমা রমা হর সব সুর সাজে কর ত্রিশূল ডমরু নিয়ে নাচে শিব ছম 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 এবার ত্রিশূলটা নিয়ে শিব ঘুরে যাওয়া শিব ছম 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 আবার শিব ছম 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 বা বিউটিফুল। এই যে মানে এই এই এতগুলো কিছু মনে রাখো কি করে তুমি? এইটা আমাকে না না এটা এগুলোকে বলে মাসল মেমোরি এখন যেমন কি না এখন খুব বোকা হয় এরকম কিছু মনে রাখতে পারি না এগুলো অনেকদিন করেছি মনে এখন ফট করে স্যার জিজ্ঞেস করলে কি বল ভুলে যাই হঠাৎ করে তারপরে বল বোকা দেয় তারপরে আবার যাই হ্যাঁ হ্যাঁ এর সঙ্গে মনে পড়েছে মানে এখন কি হয় মানে এখন অনেক কিছু নিয়ে একটু জর্জরিত তো মানুষের জীবনে অনেক কিছু নিয়ে জর্জরিত হয়ে যায় পরিস্থিতি পরিবেশ তাদের মাঝে মাঝে ভুলে দেয় কিন্তু আমি মনে করি এই ঘুংরু এই টিঙ্কল বেল এই যে জ্বর আর যে পিছিয়ে চাপতে রেখেছেন আমাকে এটাই আমার সবচেয়ে বড় জিত আমি কতটা নাচতে পারছি কত চক্কর দিতে পারছি বা কত পায়ের কাজ করতে পারছি কত তালে করতে পারছি আমি জানি না সেটা আমার কাছে বড় ব্যাপার না আমার বড় ব্যাপার হচ্ছে আমার কথা আমার গুরু তার কাছে যাচ্ছি তার কাছে শিখছি আমি শিখতে চাই আমি I just want to learn because this keeps me enlightened বলতে পারো this keeps me happy বলতে পারো because নাচ ছাড়া আমি না একদম পাইপ খুব ভালোবাসি গো মানে মাই ফার্স্ট লাভ মানে কেউ সবাই ছেড়ে চলে যাবে কিন্তু তোমাকে ছেড়ে যাবে না কেন তুমি বিনা রাইটার তোমার পেন তোমাকে কোনোদিন ছাড়বে না নিশ্চয়ই পেন তুমি সবসময় যখন তুমি হয়তো একটা টাইমে গিয়ে তো তুমি লিখতে সেই পারলে না কিন্তু তোমার মনের খাতায় তুমি লিখবে যাতে নিশ্চয়ই হ্যাঁ এই যে প্যাশন অ্যান্ড কম্প্যাশন যে জিনিসের থাকে সেই জিনিসটা ডেফিনেটলি একটা মানুষ এনজয় করে এবং ওরা মনে হয় এটাতে কত বড় তোমার মেন্টাল হেল্প করছে মেন্টাল থেরাপি দিচ্ছে এটা তোমার ইমোশনস দিয়ে বোঝা যাচ্ছে আমি সবাইকে বলবো যে নাচ করুন নাচ করান এবং নাচ দেখুন এটা দেখতেও কিন্তু ভীষণ ভালো হবে সে কথা আমার যেটা বলে আমার গুরুরা সবসময় বলে আমাদেরকে যে বি আ পেট্রন অফ আর্ট আগেকার দিনে রাজাদিরা যারা কি করতেন কেন আমাদের রয়েছে ঐতিহ্যটা কেন তারা তো পেট্রোনাইজ করতেন নিশ্চয়ই তারা পেট্রোনাইজ করেছেন বলে আজকে তাই জন্য আজকে আমরা কেন বলি রাসিকাস অডিয়েন্সদেরকে আমরা ডাকি কেন তারা যদি না দেখেন আর্ট অ্যান্ড কালচার থাকবে তারা টিকিট কেটে আসতে হবে অনেকে টিকিট এত বড় বড় ফেস্টিভ্যালস হচ্ছে বহু মানুষ অনেক টিকিট কেটে কেটে দেখছে আবার এরকমও আজকাল হচ্ছে যে না অন্য কিছুর জন্য পয়সা খরচা করব কিন্তু 100 টাকা টিকিটের জন্য দেব না সেরকমও কিন্তু প্রচুর আছে আমার গুরু সবসময় বলে নাচ দেখ যে কোনো ফল নাচ কিন্তু দেখাতেও কিন্তু বিশাল শিক্ষা একদম একদম এটা আমিও বিলিভ করি গান নাচ এগুলো এই ফর্ম অফ আর্ট ইভিন পেইন্টিং এনিথিং মানে আমার একটা সুযোগ হয়েছিল গ্র্যাড বলে একটা রিফ্লেকশন অ্যানাদার ডে বলে একটা আর্টিস্ট ফোরাম আছে পেন্টিং আর্টিস্ট ফোরামে তো আমি 2009 সালে আমি
ওটা কি বলে মেঘদূত একাডেমি, কালিদাস একাডেমিতে, মেঘদূত বলছি, সরি ভুল বললাম, মানে কালিদাস একাডেমিতে আমার একটা নাচের সুযোগ হয়েছিল। আমি মেঘদূতের ওপরে একটি ছোট্ট কাজ করেছিলাম। ওইখানে কিন্তু গ্রুপ অফ আর্টিস্ট ছিল। তা আমি দেখছিলাম যে হঠাৎ করে দেখি যে এক একটা এটার ইমোশনস, আমরা বলি না আমাদের তো নবা রসা, আমাদের তো নটা রস, অনুভূতিটা তো আমাদের অনেক কিছু আছে, উই হ্যাভ 9 রসেস ইন আওয়ার টেক্সট অর ইন আওয়ার ফর্ম। আর ইমোশন আমাদের ম্যানকাইন্ডেই আমরা ইমোশনে বসে আছি, ইমোশনের জন্যই আজকাল পৃথিবীর এই খেলা। একদম। তো তখন দেখছি যে যে ছেলেগুলো পেন্টিং করছে বিভিন্ন ক্যানভাসে, একজনের ক্যানভাসে খালি লাল রং, একজনের ক্যানভাসে খালি গ্রেইশ টিনছে। তখন আমার পারসেপশন, আমি বুঝলাম যে রেড রিপ্রেজেন্ট অ্যাকর্ডিং টু মি আইদার ভাইব্রেশন, আইদার ব্রাইট স্পিরিট, আইদার অ্যাঙ্গার, আইদার রেজ, আইদার লাভ। তো কোনটা ইন্টারপ্রেট করছে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে তার মানে ছেলেটার মধ্যে এই ইমোশনসগুলো বেশি খেল। একদম। একটা যে ছেলে দেখছি খালি অ্যাশের টিন যে কাজ করছে, ডিপ টিনস, তখন আমার মনে হচ্ছে ও কি বিভৎসা বা ভয়ানক। এই কাজগুলো, অ্যান্টিসিপেশন, একটা দুঃখ, সরো, এই ইমোশনটা মনে হয় ওর মধ্যে বেশি কাজ করছে, কারণ ওর ক্যানভাসে আমি ওই রংটাই দেখছি। রাইট। আমি আবার বলছি, এটা আমার একটা অনুভূতি হয়েছিল। না, অনুভূতি তো ডেফিনেটলি করে, কারণ আমাদের পেইন্টিং না, তুমি অ্যাজ এ ওয়েলবিং তুমি ভালো বলতে পারবে যে আমাদের সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল দেখে, আমাদের আঁকা দেখে, হাতের লেখা দেখে, হ্যাঁ, বিভিন্ন মুভমেন্টস, বিভিন্ন মানে ধরো লাইনস দেখে আমরা বুঝতে পারি তাদের মানসিক অবস্থা কি হচ্ছে বা মানসিক কি ইমোশন, ট্রমা দিয়ে যাচ্ছে। এগুলো আমরা করি। দিস ইজ আ টাইপ অফ কাউন্সিলিং সেশনে আমাদের এগুলো অ্যাক্টিভিটিস থাকে। তুমি আমাকে বলো যে আজকালকার, দেখো তুমি তো নাচ করছো, দেশ বিদেশ যাচ্ছ, ইউ ইন্টারাক্টিং উইথ ভেরি পিপল, ইয়াং জেনারেশনদের মধ্যে এখন রিলেশনশিপটা এত কমপ্লেক্স হয়ে গেছে। এবং শুধু ইয়াং না, রাদার রিলেশনশিপ অ্যাজ আ বোল হ্যাজ বিকাম ভেরি কমপ্লেক্স। মানে একটা দুটো পার্টনার রিলেশনশিপ বলো, নট অনলি পার্টনার, ইট ইজ প্যারেন্ট রিলেশনশিপ বলো, গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে রিলেশনশিপ, সব রিলেশনশিপে কেমন যেন কমপ্লেক্স। কিন্তু বন্ধু বান্ধবরাও যখন মেশে, কিছু স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে মেশে না। হ্যাঁ, তো এই এত কমপ্লেক্স হওয়ার কারণটা তোমার কি মনে হয়? তো প্রথমত বলি, আমি না একটা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, গ্রুমি। আমার প্রথমে মনে হয় মা বাবার শিক্ষা, সিচুয়েশন আমি পরে বল, সিচুয়েশন নয়, তোমার ভেতরের ইনগ্রেডিয়েন্টটা তোমাকে কি দিয়েছে, নুনটা কতটা পরিমাণে গেছে খাবারে, ঠিক ঠিক গেছে না বেশি গেল, সেটা কিন্তু খুব দরকার। এটা কিন্তু আজকালকার বলি না, এটা তো চলছে জেনারেশন অনুযায়ী, তখনও ছিল, এখন এটা সোশ্যাল মিডিয়া জন্য বেশি ওপেন হয়ে গেছে স্পেসটা, আমরা সহ্য করতে পারছি না, চট করে আমাদের ধৈর্য কমে গেছে, আমাদের ধৈর্য কমে গেছে, আমরা চট করে সহজে সব কিছু পাবো একটা, যেহেতু আমাদের জগৎটা হাতের মুঠোয়, সেটা তো হওয়া উচিত না। সেটা আজকালকার বাবা মা বলো, বোঝানো উচিত তারা কি শিখেছে তাদের প্যারেন্ট থেকে। আমার মনে হয় যেমন আমরা নাচে বলি ঘরানা, পরম্পরা, দিস ইজ অল অফ দ্য এফেক্ট অফ ক্রোনোলজি। তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করছো, তোমার কি শিক্ষা। আমি এরকম অনেক বাচ্চা দেখেছি আজকালকার দিনে, তারা সত্যিই খুব ডেডিকেটেড, তারা সত্যিই খুব ভালো, তারা সত্যিই কালচারটাকে নিয়ে নাচ করছে, শিখছে, সবটা করছে। আমি কি বলবো, কেউ না এখন কাউকে অবলম্বন করতে চাইছে, মানে তো খারাপটা, খালি ভালোটাই নেব, খারাপটা নেতি, তা তো হয় না। নিশ্চয় আমি তো সবসময় কখন ভালোটা নেব, যখন দেখবো একটা মানুষের খারাপ, তাকে আমি যদি অন্য কারোর কাছে তাকে আমি প্রেজেন্ট করি, তার খারাপটা বাদে তার ভালোটা বলবো। আমি কি পারফেক্ট? কেউ কি পৃথিবীতে পারফেক্ট? নোবডি। তাহলে তার ভালোটা নেবো, তার খারাপটা নিয়ে আমি তাকে রেক্টিফাই করার চেষ্টা করি না, দেখি না, তাকে বোঝাই না। হ্যাঁ, ডেফিনেটলি অনেক সিচুয়েশন হয় যেখানে পারা যায় না, পিঠ থেকে যায়, সেটা আলাদা কথা, অর্মিতাদি।
সেটা আমার জীবনে অনেক উপলব্ধি আছে, সেটা আলাদা কথা। কিন্তু বড্ড ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে সব কিছু। জ্বর থেকে না কেমন নড়ে যাচ্ছে, কেউ পকড়ছে না। বলো পকড়কে রাখো, ও কোই নেই পকড় রা হ্যায়, সব এভরিবডি ইজ ফ্লোটিং, ভাসমান। সুপারফিশিয়াল লেভেলে সব চলছে। আমাদের যেমন ঘরানা, যেটা আমরা রুটেড, উই আর রুটেড। আমাদের, আমি যেমন বলি, আমি অলওয়েজ, আমার বুড়ো এখন অনেকে আমাকে বলে হ্যাঁ তোর তো এত বয়স, মানে এখন তুই এখন এখনো কি শিখছিস? আমরা তোমরা বুঝবে না, বুঝবে না। কেন এই প্রফেশনে বা এই গুরু শিষ্য পরম্পরায় যারা নেই তারা বুঝবে না। আর ইউ নিড টু সারেন্ডার। আমি সারেন্ডার করে দিয়েছি। আমি আমার গুরুর কাছে, সে যদি আমাকে বলে তুই ভুল, ভুল, কারণ আমি জানি সে যদি আমাকে বলে আমি ভুল, তাহলে আমি সেই ভুলটা ঠিক করার চেষ্টা করব, যে কেন সে বলছে ভুল, কেন সে আমাকে ক্রিটিসাইজ করছে। আমি অন্য কথা শুনবই না, আমার গুরুর কথা শুনবো। অন্য কেউ যদি খারাপ আমাকে বলে, আই জাস্ট ডোন্ট কেয়ার। যে আমার গুরু যদি আমাকে খারাপ বলে, কেন বললো, কেন বকলো? এই যে প্রশ্ন, আজকে রিলেশনশিপের কথা বলছো, একটা দুজন দুজনের একে অপরের পরিপ্রপ্ত বলি, সে তোমার সাথে ঝগড়া করছে, কেন করছে সেটা তোমাকে বুঝতে হবে। কেন বলছি, কেন এই বলছি না, ইমোশনস, আমাদের এই ইমোশনের খেলাটা না বিচ্ছিরি খেলা। মানে ইটস এ টেরিবল গেম। আমি বল, দ্যার আর লট অফ রাসা শৃঙ্গার, যখন প্রথম দেখছি না শৃঙ্গার রাসা একদম ভালোবাসা একটা হচ্ছে, তারপরে মুহূর্তে এসে চলে যাচ্ছে একটা অ্যান্টিসিপেশনে, তারপরে মুহূর্তেই চলে যাচ্ছে একটা রাগ, ক্ষোভ, দুঃখে। কিন্তু তুমি ভাবছো না যে তার ভালো দিকটা ভাবো, আচ্ছা সে তো এটা করেছিল আমার জন্য। রাইট। খারাপ তো দেখো, খারাপ ভালো নিয়ে মানুষ, কিন্তু আমরা না পারছি না, আমরা পারছি না ধরে রাখতে। কেন পারছি না? আমি না ভীষণ, আমি একটা না ভীষণ মানে মানে একটা, আমি সব বিষয়ে একটা রিলেশনশিপে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি সম্পর্ক। আজকে তুমি আমাকে দেখেছো বলে তোমার সাথে আমার সম্পর্ক, পারমিতা দিয়ে আমাকে ডাক্তার করে, এরকম কিন্তু তন্নি নয়। তন্নি চৌধুরী এই জিনিসে বিশ্বাস করে না। আমাকে তুমি কাজ দিল দাও না দাও, তাও তোমার এই ফোনগুলো জিজ্ঞেস করবো কি গো ভালো আছো তো, এটাই দরকার। এটাই হচ্ছে ব্যাপার। আমি এটাতেই বিশ্বাসী, নিশ্চয়। আমি ভালোবাসায় বিশ্বাসী। সত্যি কথা বলতে পারমিতা দি, আমি সততায় বিশ্বাসী, আমি ভালোবাসায় বিশ্বাসী। যেখানে সততা থাকবে সেখানেই ভালোবাসা থাকবে, আর সেখানেই রাগ, অভিমান সব থাকবে। নিশ্চয়ই, একদম ভীষণ ভালো কথা বলেছো তুমি এটা। আমাদের যারা নিউ ভিউয়ার্স আছে, যারা নাচ থেকে ঢুকবে, তাদের জন্য যদি কোনো টিপস গাইডেন্স তোমার কাছ থেকে যদি ওরা পায়, এবং তুমি কি কোনো অনলাইন ক্লাসেস নাও কি না, বা কীভাবে তোমার সঙ্গে, ডেফিনেট ওরা আমাদের থ্রু দিয়েই যাবে, বাট তুমি যদি বলো তোমার কোনো অনলাইন তুমি নিয়ে থাকো, যদি পাইন বিগ প্যারিস যদি তুমি অনলাইন ক্লাসেস, যেটা আমরা ডিসকাস করেছি নিচ্ছ, তুমি শুরু করেছো আশা করি, তো অনলাইন ক্লাসে যদি নাও বা কোথায় যদি ওরা আসতে পারে, তো তুমি ইউ ক্যান জাস্ট শেয়ার উইথ আস সো দ্যাট পিপল ক্যান রিচ ইউ টু দি ম্যাক্সিমাম। মানে নাচ ইজ আ থেরাপি এবং কত্থক ভীষণই ভালো আর্ট ফর্ম, তো এটা নিয়ে একটু বল না। আমি সবাইকে সাজেস্ট করব আমার গুরু গৃহে পাসানা সেন্টার ফর ডান্স, ওখানে আমি শেখাই। তো আমি ওটা চেতলাতে। তো আমি সবাইকে বলবো যদি তারা নাচ ঠিক ঠিক শিখতে চান, ঠিক শেখাটা কিন্তু ভীষণ জরুরি, ঠিক ঠিক শিখতে চান, ভালোভাবে শিখতে চান, তাহলে উপাসনা সেন্টার ফর ডান্স, 3 নম্বর পিয়ারি মোহন রয় রোড, নাম্বার আমি দিয়ে দেবো। আমি চাই আমার গুরু গৃহে এসে আপনারা শিখুন, বা যারা শিখতে চান ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি সেটা, সেই গাইডেন্সটা, প্যাডলাইটটা বলে দেবো। কেন আমি চাই, কেন আমি আমার গুরুকে আমি মানে অত বড় একজন ম্যানাস্ট্র, তাও ছোট বাচ্চাদের বা যারা নিউ কামা এত ধৈর্য ধরে শেখান, সেটা সেটা আমার কাছে একটা শিক্ষণ। নিশ্চয় নিশ্চয়। আর তুমি কি অনলাইন ক্লাসেস না? আমি সত্যি কথা বলতে, যদি কেউ আমাকে কোয়ারি করেন তখন আমি নিই। যদি কেউ শিখতে চান তখন আমি বলি ওকে ঠিক আছে, আমার টাইম অনুযায়ী একটু করা যেতে পারে। যদি শিখতে চান ডেফিনেটলি আমি শেখাতে পারি, তাতে নিয়ে কোনো। তো আমরা আমাদের মেসেজে, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের মেসেজ করুন, আমরা আপনাদেরকে এই অ্যাড্রেসটা আমরা শেয়ার করে দেবো। এনাদি তখন এপিসোডটা লাইভ হবে, আমরা এভরিথিং উইল বি দেয়ার আমাদের পোস্টের মধ্যে। টনি, লাস্ট কোয়েশ্চেন টু ইউ, টিপস ফর দ্য পিপল হু ওয়ান্ট টু ডান্স, অ্যান্ড কিছু কথা দিয়ে তুমি তোমার সেশনটা শেষ করবে। হ্যাঁ, আমি টিপস হচ্ছে, there is no tip. If you want to dance, you dance. That's it. Whatever you want to
যারা ছোট যারা ছোট তাদেরকে যদি বলছি, যদি শেখো যে কোনো নাচ, যে কোনো, তুমি ওয়েস্টার্ন শিখছো কি কোনো ক্লাসিক্যাল ডান্স ফর্ম শিখছো, ফোক শিখছো, অন্তর দিয়ে শেখো, সেটাকে বোঝো, সেটাকে জানো, সেটাকে ভালোবাসো। ভালোবাসা যদি না থাকে, যেটাকে বলি আমরা প্যাশন, সেটা যদি না থাকে, তাহলে কিন্তু সেই তুমি হয়তো নাচবে, নির্ণায়কে অভি কতটা ক্যারি অফ ক্রস হবে সেটা আমি ডেফিনেটলি বলতে পারবো না। তাই বলি, যারা নাচ শিখছো বা যারা নাচ শিখতে চাও, আগে অন্তর থেকে ভালোবাসো। আর আমার শেক্সপিয়ারের কথাকে সবসময় মনে পড়ে, ইফ মিউজিক ইজ এ ফুড অফ লাইফ, দিস প্লে অন। এটা তো আমার মানে খাদ্য মনে হয়। আমাকে যদি কোনো জ্বর হয়, আমি বলে বেশি করে নাচো, তাহলে জ্বর সেরে যাবে। ওষুধ খেতে ক্যালপল খেতে হবে না, বেশি করে গান গাও সেরে যাবে, বেশি করে আঁকো সেরে যাবে। জ্বর হয়েছে শুয়ে আছি না, এরকম আমার কোমরও স্প্যাজম হয়ে গেছিল একবার। আমি ভাবতে পারি, আমার একটা অনুষ্ঠান ছিল, আমি ভাবতে পারিনি আমি নাচতে পারবো বলে, বুঝতে পারিনি। কিন্তু আমি খালি ঘুঙরু ধরে বললাম, তুমি যদি চাও আমি নাচবো, তুমি যদি না চাও তাহলে আমি নাচতে পারবো না। কত বিশ্বাসটা পারবো থাকতে, নিশ্চয়। এত ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। খুবই ভালো লাগলো তন্নি তোমার সাথে কথা বলে। আর আমার মনে হয় এত ডান্স আর কিছু, হ্যাঁ, বিফোর উই ফরগেট, কিছু লাস্ট কথা বা লাস্ট তোমার স্টেপস বা কিছু। আমি তাহলে লাস্ট একটাই করতে হবে, রিসেন্ট যেটা আমার গুরুর কাছে শেখা, মানে তার ইন্টারপ্রিটেশন অফ রবীন্দ্রনাথ। বারবার আমার মানে গুরুর কথা বলছি, কেন গুরু বিনা কুছ নেই। হি অর শি ইজ দ্য টর্চ বিপ অফ আর লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ার প্যারেন্টস। তিনজন পৃথিবীতে আমি মনে করি যারা তোমাকে ধারণ করে রাখি। একজন হচ্ছে যারা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, মা বাবা। আর একজন হচ্ছে শিক্ষাগুরু হোক, তোমার দীক্ষাগুরু হোক, তোমার এই ফাইন আর্টসের এই কালচারাল দিকের গুরু হোক, পরম্পরা যেটাকে আমরা বলি। তো এই তিনটে গুরু, তিনজন কিন্তু খুব মহত্বপূর্ণ একটা জীবনে, আমার মনে করি। তাই আমি লাস্ট আমার জীবনের একটি কাহিনী ছোট্ট একটি দিয়ে, আমি তোমার প্রেমে হব সারা কলঙ্ক ভাগী। আমরা সবাই কিন্তু কলঙ্কিত রাধার মতো, কিন্তু কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত গান, আমার শরীরই শেখানো, আমি তোমার প্রেমে হব সারা কলঙ্ক ভাগী। আর আমার গুরু বলেন, সব কিছু কিন্তু মুভমেন্টস দিয়ে বোঝানো যায় না, কিছু অনুভূতি দিয়ে বোঝানো যায়। তাই আপনাদের বলছি, আপনারা আমার অডিয়েন্স, তো আমি বলবো না, আপনারা রসিকার্স, আপনাদের জন্যই আমরা এখানে আজকে আছি বা দুটো কথা বলতে পারছি হরমিতা দির এত সুন্দর শোতে। আমি তোমার প্রেমে হব সারা কলঙ্ক ভাগী। বিউটিফুল, বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ তন্নি। আশা করি সবার খুব ভালো লেগেছে। প্লিজ লিখুন, প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করুন আমাদের চ্যানেলটা, আর দেখতে থাকুন। তুমি যদি একটু আমাদের ভিউয়ার্সদের ফলো, সাবস্ক্রাইব, লাইক করতে বলো আমাদের চ্যানেলটা। ডেফিনেটলি একটা খুব সুন্দর একটি পডকাস্ট ডক্টর পারমিতা ভট্টাচার্য করছেন। তো আমি সব দর্শকদের অনুরোধ করব যে যেখানে ঠিক ঠিক শিক্ষা আপনারা গ্রহণ করতে পারবেন, সেই পডকাস্টগুলো আপনারা দেখুন, আপনারা লাইক করুন, আপনারা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। কারণ ঠিক অনুসন্ধান, ঠিক শিক্ষা আমাদের এখন খুব প্রয়োজন। নমস্কার, ভালো থাকতে চাও।